হ্যাঁ, পরমা বৌদি, পরমা বৌদি, বাড়ি আসো নাকি? কে? আরে ঘটক দাদা যে, হঠাৎ আপনার আগমন আমাদের বাড়িতে। ও, কিছু না বললেই হলো। ওই শরীরের জ্বর, তার ওপরে কপালের এমন কাটা দাগ, কি করে কাটলো রে? কপালের এইখানে এমনি এমনি তো কাটার কথা নয়। তোকে কি কেউ মেরেছে নাকি? হ্যাঁ হ্যাঁ ভোলাদা, আমরা একদম প্রস্তুত। চলো আজ আর মাঠের কোনো কাজ করব না, রাজবাড়িতে গিয়ে গুরুত্বপূর্ণ কাজটা আগেই সেরে আসি। হ্যাঁ, আজ মাঠের কাজ করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ রাজবাড়িতে গিয়ে রাজা মশাইকে সবটা জানানো। প্রহরীরা, যাও তো রাজ দরবার থেকে একবার খবর নিয়ে এসো, প্রজারা এসেছে কিনা রাজ দরবারে। প্রজারা তাদের সমস্যার কথা নিয়ে রাজ দরবারে এলে আমাকেও তখন সেখানে উপস্থিত থাকতে হবে। আমি তো কাউকে কিছু বলিনি স্বর্ণা, তুই নিজে কেন ওসব কথা বলতে গেলি? কোমল তাহলে এতক্ষণ আমার ওর মাথা ফাটিয়ে দেওয়ার ব্যাপারে কিচ্ছু বলেনি এদেরকে? তবে কি আমি আবার ভুল করে বলে দিলাম? এই জন্যই বলে যে পরের জন্য কুয়ো কাটলে সেই কুয়োতে নিজেই পড়তে হয়। স্বর্ণার অবস্থা আজ হলো সেরকমটা। আচ্ছা কাকিমা, তোমাদের কি নিজেদের খেয়ে পড়ে কোনো কাজ নেই? আর সবার এত খবর রাখতে চাও কেন বলো তো? এই তোমাদের মতো পাড়ার কাকিমাদের জন্য না আজ লোকের সংসারে এত ঝামেলা। সরো তো, আমাকে স্নান করতে দাও, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। যত উদারকারী পেঁচাল তোমরাই পারো, আমারও সবাই সময় নেই। এ কথা বলে স্বর্ণালী পুকুর ঘাটে নেমে পড়ে গোসল করার জন্য। পাড়ার কাকিমার তো উচিত কথা বলে, এই জন্যই তোদের শুনতে ইচ্ছে করে না যত সব। এরপর যে যার মতো কাজে ব্যস্ত হয়ে যায়। কোমল তখন পুকুর থেকে জল নিয়ে বাড়িতে চলে যায়। কি ব্যাপার দিদি, সেই তখন থেকেই তো অনেকগুলো পাত্রের খোঁজ দিলাম আপনাকে। এখান থেকে কোন পাত্রখানা আপনার বেশি পছন্দ হলো কিছুই তো বলুন। না না ঘটক দাদা, এখান থেকে আমার একখানা পাত্র আমার স্বর্ণের জন্য উপযুক্ত মনে হয়নি। আমার স্বর্ণের জন্য আরো বড় লোক ঘরের পাত্র চাই। আমাদের এই গায়ের যত বড় বড় ঘরের পাত্ররা আছে তাদের সকলের খোঁজ তো দিলাম আপনাকে। এরপর এর চেয়েও যদি বড় ঘরের পাত্রের খোঁজ চান তবে তো গায়ের থেকে দূরে গিয়ে খুঁজতে হবে। খুঁজুন, দরকার হলে তাই খুঁজুন। আমার স্বর্ণকে বড় লোক ঘরে বিয়ে দেব, আর এটাই হলো শেষ কথা। সে পাত্রের বাড়ি যত দূরে হোক না কেন, তাতে আমার কোনো সমস্যা নেই। তখনই পরমা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। শোনো সুমনা, আমাদের মেয়েকে আমরা কোথায় বিয়ে দেব, দূরে দেব না কাছে দেব, এটা আমাদের অন্তত ভাবতে দাও। আর সুমনাকে তুমি অনেক বড় লোক ঘরে বিয়ে দেবে, দূরে বিয়ে দেবে, এইসব নিয়ে তোমায় কে ভাবতে বলেছে বলো তো? আমাদের দুই মেয়ের জন্য আমরা বাবা মারা তো এখনো বেঁচে আছি। আমি তো বললাম বৌদি, তোমাদের কমলকে নিয়ে তো আমি কোনো মাথা ঘামাচ্ছি না। তবে কেন কেন তুমি আমার স্বর্ণকে নিয়ে কথা বলতে আসছো? ওর ব্যাপারে যত সিদ্ধান্ত সব আমিই নেব। সন্তানের জন্ম দিলাম আমি, আর তুমি বলছো স্বর্ণ তোমার মেয়ে? ঠিক তুমি আমার সন্তানের খোঁটা দিলে তো। আমার স্বামী সন্তান নেই বলে তুমি আজ আমায় এত বড় কথা বললে। বৌদি, আজ আসুক দাদা বাড়িতে, আর স্বর্ণ আসুক। আমি স্বর্ণকে বলবো যে ও আমার মেয়ে কিনা। আরে আরে, পাত্র খুঁজতে গিয়ে তো দেখছি আপনাদের পরিবারের মধ্যেই ঝগড়া লেগে গেল। আপনারা তাহলে ঝগড়া করুন, আমি না হয় পরে আসবো। এই কথা বলে ঘটক মশাই স্বর্ণকমলদের বাড়ি থেকে বেরিয়ে যায়। এক অদেখা ভীতু কন্যাকে নিয়ে তোমার এত উৎসাহ কেন রাজপুত্র? তুমি কি সে ভীতু কন্যার সঙ্গে দেখা করতে চাও নাকি? এসব কি বলছেন কি মাতা? আমি কেন সেই কন্যার সাথে দেখা করতে আগ্রহী হব? তখনই সেখানে এক প্রহরী আসে। রাজপুত্র, আপনি এখন রাজদরবারে যেতে পারেন, কারণ রাজদরবারে মাত্রই রাজ্যের সেই চাষি প্রজারা এসে উপস্থিত হয়েছে, তারাও আপনাকে খোঁজ করছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি রাজদরবারে। মাতা, এখন আপনি এসব কথা রাখুন তো। আমার রাজদরবারে জরুরি ডাক পড়েছে, সেখানে যেতে হবে এক্ষুনি। আচ্ছা বেশ বেশ, তুমি তোমার দরকারি কাজে যাও তাহলে। আমি আর কথা বাড়াচ্ছি না তোমার সঙ্গে। এরপর রাজপুত্র রাজদরবারে গিয়ে হাজির হয়। বলুন আপনারা,
আপনাদের সকল সমস্যার কথা আমার কাছে খুলে বলুন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আসলে মহারাজ, ভাগ্যক্রমে আমার সঙ্গে রাজপুত্র দেখা হয়ে যায়। আমি আমাদের সকলের সমস্যার ব্যাপারে কিছু কথা রাজপুত্রকে খুলে বলেছিলাম। তিনি হয়তো আপনাকে জানিয়েছেন সেই ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, রাজপুত্র আমাকে জানিয়েছে তোমাদের নাকি রাজ খাজনা দিতে সমস্যা হচ্ছে, আমরা নাকি চড়া খাজনা আদায় করছি তোমাদের থেকে। তাহলে তোমরা কি বলতে চাও আমরা যতটুকু খাজনা নিচ্ছি তোমাদের থেকে সেটুকু খাজনা নেই? তাহলে এই রাজ্যে চলবে কি করে? রাজরত্ন ভাণ্ডার তো দিনের পর দিন শূন্য হয়ে থাকবে। না না মহারাজ, আমরা তা বলছি না। আমরা জানি আমাদের খাজনা দেওয়াটা রাজ কর্তব্য, তবে সে রাজ কর্তব্য পালন করতে গিয়ে দিনের পর দিন আমরা তো অভাবে ভুগছি। আপনারা যে মোড়লটাকে আমাদের রাজ খাজনা দায়িত্ব দিয়েছেন, তিনি আমাদের থেকে অধিক পরিমাণে খাজনা আদায় করে। পিতামশাই, প্রত্যেক বছরে আমরা কতটুকু খাজনা আদায় করি তার হিসাব কি আছে? আর এরা কতটুকু খাজনা তাদের মোড়ল কর্তাকে জমা দেয়, এই দুটো হিসাব বের করলেই তো আসল তথ্য বেরিয়ে আসবে যে আসলেই তাদের মোড়ল কর্তা তাদের থেকে ঠিক কতটা বেশি খাজনা আদায় করছে। আজ অনেকটা সময় স্নান করেছি। কমলার ওই মহিলাদের কথা শুনে মাথাটা আমার গরম হয়ে গিয়েছিল। এখন কিছুটা ঠান্ডা লাগছে। যাই, আর স্নান করব না। এখন বাড়িতে যাই। এত সময় ভেজা কাপড়ে থাকলে আবার সর্দি ঠান্ডা লেগে যাবে। এ কথা বলে স্বর্ণ তাড়াহুড়ো করে বাড়ির দিকে যেতে থাকে, আর তার ঠিক উল্টো দিকের পথ দিয়ে আসতে থাকে গরুর গাড়ি, যেটাতে মোড়লের ছেলে আবির বসেছিল। আরে আরে, মেয়েটা এরকম রাস্তার মাঝখান দিয়ে এলোমেলো পা ফেলে ছুটছে কেন? এক্ষুনি তো আমার গরুর গাড়ির সাথে ধাক্কা লাগবে মেয়েটির। সামনের দিকে দেখতে পাচ্ছে না নাকি? হুস হুস, এই মেয়ে, সরো সামনে থেকে, সরো বলছি। আরে আরে গাড়োয়াল কাকা, আপনি এভাবে কাকে বলছেন? কি হয়েছে কি? গাড়োয়াল যে আবিরকে কিছু বলতে যাবে তখনই স্বর্ণ গরুর গাড়ির সামনে এসে পড়ে এবং গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সে মাটিতে পড়ে যায়। আহ, ও মা গো, মাটিতে পড়ে গেলাম গো। এই কে রে? চোখে দেখতে পান না নাকি? গাড়ি চালাচ্ছেন বলে পথ কিনে নিয়েছেন নাকি? কি বলছো তুমি? দোষ করলে তুমি, আর উল্টো আমাকেই কথা শোনাচ্ছ। আমি কথা শোনাচ্ছি মানে? আপনি তো হঠাৎ করে আপনার গরুর গাড়িখানা আমার শরীরের উপর চালিয়ে দিলেন। আমি তো দিব্যি পথের এক পাশ দিয়েই বাড়িতে যাচ্ছিলাম। আরে আরে থামুন আপনারা, এভাবে পথের মাঝখানে ঝগড়া কেন করছেন? ছোট্টবেলা থেকে আমি স্বর্ণকে আমার মেয়ে ভেবে বড় করেছি। ওকে আমি আমার মেয়ে হিসেবে জানি। আর আজ তুমি বলছো ও শুধু তোমাদের মেয়ে, ওর উপরে নাকি আমার কোনো অধিকার নেই, ওর বিয়ে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারও নাকি আমার নেই। আর সবাই আসুক বাড়িতে, তারপর আমি এর একটা হ্যাস্ত ন্যাস্ত করেই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, আজের একটা ফয়সালা হয়ে যাওয়াই ভালো। তখনই কোমল জল নিয়ে বাড়িতে ঢুকে, আর মা আর পিসিমাকে ঝগড়া করতে দেখে সে হতভম্ব হয়ে যায়। তারপর মা আর পিসিকে থামানোর চেষ্টা করে সে। আরে আরে, তোমরা এসব কি করছো? কি এভাবে চিৎকার চেঁচামেচি কেন করছো? মা, পিসিমা, থামো না একটু। কোমল, তুই তোর মাকে থামা। মা, তুমিও কেন বাচ্চামো করছো? বাবা নেই বাড়িতে এই মুহূর্তে। তোমাদের কে থামাবে বলো তো? দয়া করে বাড়িতে এমন অশান্তি করো না। আমি তোমার পায়ে পড়ছি, দোহাই তোমার। হ্যাঁ হ্যাঁ, তোরা বাপ বেটিতে মিলে তো খালি আমাকেই বলতে পারিস, আর কারো অন্যায় তো তোদের চোখেই পড়ে না। কিন্তু আজ আমি কোনো কথাই শুনবো না। আজ তোর বাবা বাড়িতে ফিরে আসলে আমি এই কথাগুলো আবার তুলবো, আমি বলে দিলাম। এই কথা বলে পরমা ঘরে চলে যায়। আমিও বলবো দাদাকে আর স্বর্ণকেও। হয়েছে হয়েছে, সে বাবা বাড়িতে আসার পর তোমাদের যা ইচ্ছে তাই করো। এখন তুমি শান্ত হও পিসিমা, আর ঘরে যাও। এরপর সুমনা ঘরে চলে যায়। রাজপুত্রের সিদ্ধান্তটা পছন্দ হয়েছে মহারাজ। আসলে আমাদেরও তো রাজ্যের খাজনা দিতে কোনো আপত্তি নেই মহারাজ। তবে আমাদের বিশ্বাস ওই মোড়ল মশাই আমাদের থেকে অতিরিক্ত খাজনা আদায় করে, আর তার বেশিরভাগই সে তার নিজের গাটিতে রাখে। আমাদের মতো গরিব চাষিরা তাকে এত বেশি করে খাজনা দেওয়ার সামর্থ্য রাখে না। আমরা রাজ্যের খাজনাটুকু অবশ্যই দিতে পারবো, কিন্তু অতিরিক্তটুকু দিতে পারছি না। আমরা হিমশিম খাচ্ছি মহারাজ।
আপনারা আর কোনো চিন্তা করবেন না। আপনারা যখন রাজ দরবারে আর্জি জানিয়েছেন, তাহলে আপনাদের সমস্যার সমাধান অবশ্যই হবে। আর আপনাদের ওই মোড়ল কর্তা যদি সত্যিই আপনাদের থেকে বেশি পরিমাণ খাজনা আদায় করে থাকে আর সেসব তার নিজের কাটিতে রাখে, তাহলে তাকেও পেতে হবে চরম শাস্তি। হ্যাঁ রাজপুত্র, একেবারে ঠিক কথা বলেছ। এইভাবে এগোলেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে। হ্যাঁ মহারাজ, আমাদেরও তাই মনে হয়। এবার তাহলে বলো, তোমরা প্রত্যেক বছর কেমন পরিমাণে খাজনা দাও তোমাদের মোড়ল কর্তাকে? আর মন্ত্রী মশাই, আপনিও হিসাবটা মিলিয়ে নিন ওনাদের সাথে। ওনাদের দেওয়া খাজনা সবটুকু অংশ আমাদের রাজপ্রাসাদের রাজভাণ্ডারে এসে জমা পড়ে কিনা। এরপর ভোলা এবং চাষিরা তাদের দেওয়া খাজনার পরিমাণের কথা বলতে শুরু করে, আর মন্ত্রী মশাই একটি খাতায় সকলের হিসাবটা মেলাতে শুরু করে। কি বলছেন কি আপনারা? আপনারা প্রত্যেক বছর এত এত খাজনা দেন? কই, এই এত পরিমাণে খাজনা তো রাজভাণ্ডারে এসে জমা পড়ে না। আমরা তো আগে থেকেই ওই মোড়ল কর্তাকে সন্দেহ করেছিলাম। আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম ওই মোড়ল কর্তার চাল চলন ভালো নয়। তিনি নিশ্চয়ই আপনাদের থেকেও খাজনা ফাঁকি দিচ্ছে রাজামশাই। এক পক্ষের কথা শুনে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। আমি কাল সকালে আবারও রাজদরবারে আপনাদেরকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আর কাল সকালে মোড়ল কর্তাকেও এখানে আমন্ত্রণ জানানো হবে। তারপর দুই পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া হবে। কি এই ছেলে? আগে তো একে কোনোদিন আমাদের গ্রামেই দেখিনি। তবে যাই হোক, ছেলেটা কিন্তু দেখতে ভারী চমৎকার। বেশভূষা দেখে মনে হচ্ছে তো বড়লোক বাড়ির ছেলে। এই যে মেয়ে, আপনি কথা বলছেন না কেন? নিজে অন্যায় করে অন্যের ঘাড়ে দোষটা পাচ্ছেন। আপনি তো হঠাৎ করে এভাবে তাড়াহুড়ো করে হেঁটে আসছিলেন, তাই তো গরু গাড়ির সঙ্গে ধাক্কা লাগলো আপনার। স্বর্ণ আবিরকে দেখে যেন থ হয়ে যায়, তার মুখের ভাষা বন্ধ হয়ে যায়। তাই সে চুপ করে আবিরের দিকেই তাকিয়ে থাকে। আরে আরে, এখনো কথা বলছেন না? সমস্যা কি? বোবা হয়ে গেলেন নাকি? মানে না না, আপনি কে? কোথা থেকে এসেছেন? আমাদের গায়ে কি কাজ আপনার? আমি এই গ্রামের মোড়লের ছেলে আবির। গায়ের মোড়লের ছেলেকে বলছেন তার গায়ে কি কাজ? মানে না মানে, স্বর্ণ রে, তোর কপালটা তো মনে হচ্ছে খুলে গেল রে। তুই তো মনে মনে এতদিন এরকম কাউকে খুঁজছিলি। কি মানে না মানে করছেন? এদিকে আপনার মুখের কথা বন্ধ হয়ে গেল নাকি? কি এই ছেলেটিকে দেখে এমন তোতলাচ্ছি কেন আমি? তাহলে তো ছেলেটির দাম এভাবে বেড়ে যাবে। না না স্বর্ণ, তোকে এমন করলে মানায় না। মনের জোর শক্ত কর আর ভালোভাবে কথা বল। এই যে মশাই, আপনি মোড়লের ছেলে হয়েছেন বলে তাদের কি হয়েছে? আপনাকে ভালো মন্দ কিছু জিজ্ঞাসা করা যাবে না নাকি? এই দেখুন তো, আপনার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে আমার স্নান করা কাপড় চোপড় কেমন কাদায় মাখামাখি হয়ে গেছে। যা হয়েছে বেশ হয়েছে, নিজের উদ্ধার্তের মতো চলাফেরার জন্যই এমনটা হয়েছে। তবে রে, আমার সঙ্গে যা হয়েছে বেশ হয়েছে। দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে মজা। এই কথা বলে স্বর্ণালী নিচে থেকে কিছুটা কাদামাটি উঠিয়ে আবিরের শরীরে লাগিয়ে দেয়। এটা আপনি কি করলেন? এটা কি ধরনের অসভ্যতা? কেন? এবার আমিও তো বলতে পারি, যা করেছি বেশ করেছি। এই কথা বলে স্বর্ণ ছুটে পালিয়ে যায় তার বাড়ির দিকে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা স্বর্ণকমল গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পে। ধন্যবাদ।